ওয়েলকাম টু রাকিব হাসান একাডেমি। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্ট অলরেডি স্টার্ট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্টটার চিত্র কিছুটা এরকম। এখানে প্রথম একটা সৃজনশীল প্রশ্ন আছে। সৃজনশীল প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PS QR এর উপর লম্ব। ক নম্বর প্রশ্ন বলতেছে PQ is equal to 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা জানি সমবাহু ত্রিভুজ অর্থ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান। তো আমরা সমবাহু ত্রিভুজের একটা নমুনা চিত্র এখানে অঙ্কন করেছি। আমরা দেখতে পাচ্ছি P, Q এবং R একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এখন আমরা লিখব, মনে করি PQR একটি সমবাহু ত্রিভুজ যার বাহু PQ is equal to QR is equal to PR is equal to A is equal to 3 সেন্টিমিটার। অর্থাৎ PQ, QR, PR এই প্রত্যেকটা বাহুকে আমরা A চলকের মাধ্যমে প্রকাশ করব যার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কয়ার। এখানে বাহুটা হচ্ছে A, আমরা A চলকের মাধ্যমে আগেই বাহুটাকে প্রকাশ করে নিয়েছি, কাজেই এখানে এর উপর স্কয়ার বর্গ সেন্টিমিটার। আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, তারপরে যে এককটা থাকে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার ইত্যাদি। তো এখানে √3/4 ঠিক থাকবে, আমরা এর মান 3 ইউজ করব, 3 এর উপর স্কয়ার করলে হয় 9, তাহলে √3/4 ইন্টু 9 বর্গ সেন্টিমিটার। যদি আমরা এই সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করি, আমাদের এখানে মান আসে 3.897 বর্গ সেন্টিমিটার প্রায়। তো কাজে ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 3.897 বর্গ সেন্টিমিটার প্রায়। এবার আমরা চলে আসি খ নম্বর প্রশ্নের উত্তরে। খ নম্বর প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে PQ প্লাস PR ইজ গ্রেটার দেন 2PS। অর্থাৎ PQ প্লাস PR এই দুইটা বাহুকে যোগ করলে তা 2PS অর্থাৎ PS বাহু 2 দিয়ে গুণ করলে যে মানটা হবে তার থেকে বড় হবে। এবার আমরা উত্তরে দেখি। আমরা প্রথমেই বলবো যে দেওয়া আছে PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PS QR এর উপর একটি লম্ব। প্রমাণ করতে হবে যে PQ প্লাস PR ইজ গ্রেটার দেন 2PS। অঙ্কন, PS কে S পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যে PS ইজ ইকুয়াল টু ST হয় এবং RT যোগ করি। এখানে আমরা যে PQR ত্রিভুজ আছে, এই ত্রিভুজের আমরা দেখলাম যে বলা আছে যে PS হবে QR এর উপর একটি লম্ব। অর্থাৎ QR যে বাহুটা আছে এই বাহুর উপর PS একটা লম্ব এবং এই লম্বের এই PS কে আমরা T পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যেন PS এর দৈর্ঘ্য যত বড় ST এর দৈর্ঘ্য তত বড় হয় এবং তারপর আমরা এই R এবং T কে যোগ করব। এতটুকু ছিল আমাদের অঙ্কন। এখন আমরা প্রমাণ করব PQ এই বাহুটা প্লাস PR এই বাহুটা ইজ গ্রেটার দেন 2PS। মানে এই PS কে দুইবার যদি আমরা যোগ করি বা 2 দিয়ে গুণ করি PS কে, যে মানটা হয় তার চেয়ে এই দুইটা বাহুর যোগফলটা হবে বড়। তো প্রমাণে প্রথমে আমরা দেখব ত্রিভুজ PQS এবং ত্রিভুজ RSTA। অর্থাৎ এই যে PQ এবং S এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে এবং ত্রিভুজ RSTA এবং ত্রিভুজ RST এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজের মাঝে PS ইজ ইকুয়াল টু ST। আমরা দেখতে পাচ্ছি PS এই বাহুটা এবং ST এই বাহুটা পরস্পর সমান। এই দুইটা বাহু পরস্পর সমান এবং এই দুইটা বাহু অবশ্যই এই দুইটা ত্রিভুজের এক একটা বাহু। আর আমরা জানি, আমরা প্রথমেই অঙ্কনের সময় দেখেছিলাম যে আমরা PS থেকে T পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যাতে PS সমান ST হয়। কাজে আমরা বলতে পারি অঙ্কন অনুসারে PS সমান ST এই দুইটা পরস্পর সমান। এবার আমরা চলে আসি QS সমান SR।
কিউ কিউ এস সমান এস আর। কেন? কারণ আমরা জানি যে কিউ আর এর মধ্যমা হচ্ছে এস, অর্থাৎ এস হচ্ছে মধ্যবিন্দু, কাজেই এই কিউ এস সমান এস আর। এবং এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অন্তর্ভুক্ত পি এস কিউ, এই যে ওপরেরটা পি এস কিউ এবং অন্তর্ভুক্ত আর এস টি পরস্পর সমান। অন্তর্ভুক্ত আর এস টি এই দুইটা পরস্পর বিপ্রতীপ কোণ, আমরা দেখতে পাচ্ছি এই দুইটা পরস্পর বিপ্রতীপ কোণ, কাজে এই দুইটা পরস্পর সমান। আর আমরা ত্রিভুজের বা উপপাদ্য থেকে জানি যে কোনো দুইটি ত্রিভুজের যদি পরস্পর দুইটা বাহু সমান এবং একটা অন্তর্ভুক্ত কোণ সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি হয় সর্বসম। তাই আমরা বলতে পারি ত্রিভুজ পি কিউ এস সর্বসম ত্রিভুজ আর এস টি। ত্রিভুজ পি কিউ এস সর্বসম ত্রিভুজ আর এস টি। তাহলে এই ত্রিভুজ পি কিউ এস এবং ত্রিভুজ আর এস টি এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম ত্রিভুজ। যেহেতু এই ত্রিভুজ দুইটা পরস্পর সর্বসম, কাজেই এই দুইটা ত্রিভুজের সব কিছু পরস্পর সমান, কাজেই আমরা বলতে পারি যে পি কিউ সমান আর টি, অর্থাৎ এই প্রথম ত্রিভুজের পি কিউ এই বাহুটা সমান এই পরের ত্রিভুজের আর টি বাহু। এবার চলে আসি আমরা এখন ত্রিভুজ পি আর টি এ পি আর প্লাস আর টি ইজ গ্রেটার দেন পিটি। আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের পি আর টি এই যে দুইটা এই যে সম্পূর্ণ ত্রিভুজটা পি থেকে আর এবং আর থেকে টি, এই সম্পূর্ণ ত্রিভুজটার মধ্যে ত্রিভুজের পি আর প্লাস আর টি এই দুইটা বাহুর যোগফল অবশ্যই পি টি এইটা থেকে বড়, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হয়। কাজেই আমরা বলতে পারি যে এই ত্রিভুজের পি আর এবং আর টি বাহু দুইটা যোগ করলে পিটি থেকে বড় হয়। এখন আমরা আরেকটা বিষয় দেখে আসছি, সেটা হচ্ছে এই যে পিটি বাহুটা আছে, এই পিটি বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করেছে এস, অর্থাৎ আমরা বলতে পারি পি এস প্লাস এস টি সমান হচ্ছে পিটি বাহু। যেহেতু এই দুইটা বাহু পরস্পর সমান, কাজেই আমরা একটা বাহুকে আর একটা বাহু দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। তাই আমরা পি এসটাকে যদি দুইবার লিখি, পি এস প্লাস পি এস, আমরা লিখতে পারি পি এস প্লাস পি এস ইজ ইকুয়াল টু 2PS, অতএব পি আর প্লাস পি কিউ ইজ গ্রেটার দেন 2PS। এখানে আমরা আর টি বাহুর জায়গায় পি কিউটা লিখবো, কারণ আমরা আগে এটাকে প্রতিস্থাপিত করে নিয়েছি যে আর টি বাহু এবং পি কিউ বাহু পরস্পর সমান, কাজে আমরা এটা লিখতে পারি এবং এই পাশের মান থেকে বড়। এটা ছিল আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে যাই। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রমাণ করো যে গ নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো যে 4PA স্কোয়ার ইজ ইকুয়াল টু 3PR স্কোয়ার। আমরা উত্তরটা যেভাবে করব, প্রথমে আমরা সমদ্বিবাহু ত্রিভুজটা অঙ্কন করে নিই এবং তার যে মধ্যমাটা অর্থাৎ কিউ আর বাহুর উপর PS লম্বটা আছে এটা অঙ্কন করে নিই। এখন আমরা লিখব দেওয়া আছে PQR একটি সমবাহু ত্রিভুজ যার বাহু PQ প্লাস QR প্লাস RP, অর্থাৎ তিনটা বাহু পরস্পর সমান এবং PS QR এর উপর লম্ব। এই PSটা হচ্ছে QR বাহুর উপর একটা লম্ব। আমাদের প্রমাণ করতে হবে যে 4PA স্কোয়ার ইজ ইকুয়াল টু 3PR স্কোয়ার। তো প্রথমে আমরা যে কাজটা করে নেব সেটা হচ্ছে আমরা এই PQ যে বাহুটা আছে এই PQ বাহুটাকে QS যে বাহু যে এই QR বাহুর অর্ধবাহু আছে এই অর্ধবাহু দ্বারা প্রতিস্থাপিত করে নিব। আমরা লিখতে পারি QSটা হচ্ছে হাফ QR, অর্থাৎ QR বাহুকে S বিন্দুটা সমান দুই ভাগে ভাগ করেছে, কাজে আমরা লিখতে পারি QS ইজ ইকুয়াল টু হাফ QR। অতএব QR ডিভাইডেড বাই 2। QR বাহু এবং PQ বাহু পরস্পর সমান, কাজে আমি QR বাহুর জায়গায় PQ বাহু লিখতে পারি। এখানে আমরা সাইড নোট করেছি যে QR ইজ ইকুয়াল টু PQ, তাহলে PQ ডিভাইডেড বাই 2। QS ইজ ইকুয়াল টু PQ ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই PS বাহুটা এই PQ বাহুটার অর্ধেক। এখন আমরা ত্রিভুজ PQS সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই ত্রিভুজ PQ এবং S। এই ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, এইটা ভূমি, এইটা লম্ব।
তো পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ হচ্ছে পি কিউ এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে পিএস এর উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে কিউএস এর উপর স্কোয়ার। আমরা পি কিউটাকে যা আছে তাই লিখব, পিএসটাকেও যা আছে তাই লিখব, কিন্তু কিউএস বাহুটাকে যেহেতু আমরা পি কিউ বাহু দ্বারা প্রতিস্থাপিত করেছিলাম, তাই কিউএস ইজ ইকুয়াল টু পি কিউ ডিভাইডেড বাই 2 আমরা এই মানটা এখানে ইউজ করব। এর উপর যদি স্কোয়ার হয় তাহলে পি কিউ এর উপর স্কোয়ার হবে ডিভাইডেড বাই 2 এর উপর স্কোয়ার করলে হবে 4। আমরা দেখতে পাচ্ছি 4 হয়েছে। আগের সমীকরণটা হুবহু ঠিক থাকবে। এবারে আমরা পি কিউ স্কোয়ার ঠিক নামাবো, আর এখান থেকে যে পি কিউ স্কোয়ার আছে এটা আমরা একই পাশে লিখবো, যাতে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করতে পারি, সমীকরণের কাজগুলো করতে পারি। এই জন্য এর আগে যে প্লাস চিহ্ন আছে পক্ষান্তর হয়ে এটা মাইনাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ঠিক থাকবে। এইবার আমরা যদি লসাগু করি তাহলে এটা নিচ্ছে 1 আছে 1, এটা নিচে আছে 4, 1 আর 4 এর লসাগু হচ্ছে 4। এই 1 দিয়ে 4কে ডিভাইড করলে আমরা পাবো 4 ইন্টু পি কিউ স্কোয়ার হচ্ছে 4 পি কিউ স্কোয়ার, এই মাইনাস চিহ্ন 4 দ্বারা 4কে ভাগ করলে হবে 1 ইন্টু পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এই পাশে পি স্কোয়ার ঠিক থাকবে। আমরা যদি এই দুইটাকে বিয়োগ করি আসে 3 পি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু পি স্কোয়ার। এখন আমরা এই যে রাশিটা আছে এইটার আমরা কি করব, বর্জ্য গুণন করব। তাহলে 3 পি কিউ স্কোয়ার আর এইটা নিচে আছে 1, দুইটা গুণ করলে 3 পি কিউ স্কোয়ার ঠিক থাকবে সমান চিহ্ন, আর পি স্কোয়ারকে আমরা যদি 4 দ্বারা গুণ করি কোনাকানি গুণ, তাহলে 4 পি স্কোয়ার হয়ে যাবে। এখন আমরা এই দুইটাকে পক্ষান্তর করব, এটাকে সম্পূর্ণটা এই পাশে নিয়ে আসবো আর এটাকে সম্পূর্ণটা এই পাশে নিয়ে আসবো। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল 4 পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 পি আর স্কোয়ার, কিন্তু এখানে আছে পি কিউ। আমরা প্রথমে থেকে যেটা জানি সেটা হচ্ছে পি কিউ এবং পি আর এই দুইটা পরস্পর সমান, কাজে আমরা পি কিউ এর জায়গায় পি আর কে প্রতিস্থাপিত করব। তাই এখানে আমরা পি কিউ এর জায়গায় ব্র্যাকেট দিয়ে লিখব এবং পি কিউ এর জায়গায় পি আর বসায় দিব, তারপর আমরা লিখতে পাই 4 পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 পি আর স্কোয়ার। এটাই প্রমাণ। এবার চলে আসি সৃজনশীল প্রশ্ন 2 এর উত্তর নিয়ে। এখানে বলা হচ্ছে ত্রিভুজ ডিইএফ এ ডিই বাহুটা ইএফ বাহু থেকে বড় এবং ই কোণ ও এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করেছে। ডি কোণের মান যদি 140 ডিগ্রি হয় তাহলে ই পি এফ কোণ এর ডিগ্রি পরিমাণ নির্ণয় করো। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য আমরা প্রথমে চিত্রটা অঙ্কন করে নিব। এই চিত্রে ডিইএফ কোণে আমরা দেখতে পাচ্ছি ডিইটা ইএফ থেকে বৃহত্তর, এটা বড়, তাই আমরা বলতে পারি দেওয়া আছে ত্রিভুজ ডিইএফ এ ডিই বাহু ইএফ বাহু থেকে বড়, ই কোণ এবং এফ কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে এবং ডি কোণের মানটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমাদেরকে এখানে কোণ চিহ্ন হবে, ইপিএফ এর ডিগ্রি পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে এই যে ডিইএফ ত্রিভুজটা দেখতে পাচ্ছি, আমরা জানি কোন ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, কাজে এই ত্রিভুজেরও 3 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাই আমরা লিখতে পারি ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমরা এই ই কোণ প্লাস এফ কোণ রাখবো এবং যেহেতু আমরা ডি কোণের মানটা জানি 40 ডিগ্রি, কাজেই এই ডি কোণটাকে আমরা পক্ষান্তর করে দিয়ে এপাশে প্লাস চিহ্ন ছিল এপাশে মাইনাস চিহ্ন হবে। এখন আমরা 180 থেকে এই ডি কোণের মানটা বসাবো। এই ডি কোণের মান হচ্ছে 40 ডিগ্রি, 180 থেকে 40 বাদ দিলে আসে 40 ডিগ্রি। তাহলে আমরা পাইলাম ই কোণ প্লাস এফ কোণ সমান 140 ডিগ্রি। যেহেতু আমাদের ইপিএফ এই কোণের মানটা নির্ণয় করতে হবে, কাজে আমরা ইপিএফ এখানে একটা ত্রিভুজ কল্পনা করব। এটাকে ত্রিভুজ কল্পনা করব। এবার ত্রিভুজ কল্পনা করে আমরা 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখাবো এবং ই কোণ এবং এফ কোণের মান বসায় দিয়ে ইপিএফ কোণের মান নির্ণয় করব। কাজে আমরা লিখতে পারি আবার ত্রিভুজ ইপিএফ এ ইপিএফ প্লাস পিইএফ প্লাস পিএফই অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই তিনটা কোণের মান 180 ডিগ্রি। যেহেতু আমরা ইপিএফ এর মানটা নির্ণয় করব, কাজে আমরা সেইটা ছাড়া বাকি দুইটা আমরা কি করব, চেঞ্জ করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে পিইএফ এই যে ক্ষুদ্র কোণটা এই সম্পূর্ণ এইটার অর্ধেক এবং পিএফই এইটা হচ্ছে সম্পূর্ণ এফ কোণটার অর্ধেক। কাজে আমরা লিখতে পারি কোণ পিইএফ
সমান হাফ ই কোণ এবং কোণ পি এফ ই সমান হাফ এফ কোণ সমান 180 ডিগ্রি। এই দুটো থেকে এবার আমরা হাফটা কমন নিব, তাহলে লেখা যায় ই কোণ প্লাস এফ কোণ। ই কোণ প্লাস এফ কোণের মান হচ্ছে 140 ডিগ্রি, হাফের সাথে এটা গুণ হয়ে আছে, এই দুটো যদি আমরা কাটাকাটি করি মান আসে 70। 70টা এবার আমরা কি করব, পক্ষান্তর করে দেব। পক্ষান্তর করে দিলে 180 থেকে বিয়োগ হয়ে যায়, 180 থেকে বিয়োগ হয়ে যায় আমাদের মান আসে ই পি এফ কোণের মান 110 ডিগ্রি। এবার আমরা খ নম্বর প্রশ্নের উত্তর করব। বলা হচ্ছে বর্ধিত ইপি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ডিএমই স্থূলকোণ। আমরা চিত্রটা এভাবে অঙ্কন করে নেব। আমাদের ইপি রেখাকে আমরা এম পর্যন্ত বর্ধিত করব এবং যা ডিএফ কে এম বিন্দুতে ছেদ করবে আমরা লিখব, দেওয়া আছে ত্রিভুজ ডিইএফ এ। ডিই বাহুটা হচ্ছে ইএফ বাহু থেকে বৃহত্তর, ই এবং এফ কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে। ইপি কে বর্ধিত করা হলে তা ডিএফ কে এম বিন্দুতে ছেদ করে। ইপি কে বর্ধিত করা হলে তা এম বিন্দুতে ছেদ করে ডিএফ রেখাকে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে ডিএমই, এখানে একটু মিস্টেক আছে, আমরা লিখতে ভুল হয়েছে, আমরা এখানে লিখব ডিএমই স্থূলকোণ। ডিএমই এই কোণটা হচ্ছে স্থূলকোণ, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তো প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ডিইএম এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ এ ডিই বাহুর, এই যে ডিই এই বাহুর হচ্ছে বিপরীত কোণ ডিএমই, অর্থাৎ ডিই বাহুর বিপরীত কোণ হচ্ছে ডিএমই। এবং ত্রিভুজ ইএমএফ এ, ত্রিভুজ ইএমএফ অর্থাৎ এর নিচের যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে ইএফ বাহুর বিপরীত কোণ হচ্ছে এফ এম ই, অর্থাৎ ইএফ বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা। তাহলে আমরা বলতে পারি যে ডিই বাহুটা হচ্ছে ইএফ বাহু থেকে বৃহত্তর, যেটা আমরা আগে থেকে জানি। কাজেই ডিএমই, এই যে ডিই বাহুর বিপরীত যে কোণ সেই কোণটা ইএফ বাহুর বিপরীত কোণ এফ এম ই থেকে বৃহত্তর। বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয়। এই কন্ডিশনকে মেনটেন করে আমরা বলতে পারি ডিএমই হচ্ছে এফ এম ই থেকে বৃহত্তর। এবং আমরা যেটা জানি যে ডিএমই প্লাস এফ এম ই সমান 2 সমকোণ। এই যে ডিএমই এবং এফ এম ই সমান হচ্ছে 2 সমকোণ। কেন? কারণ এটা একটা সরল রেখা, আর একটা সরল রেখার যে উৎপন্ন কোণ টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, 2 সমকোণ। তাহলে এই সরল রেখাতে দুইটা কোণ অবস্থান করতেছে, একটা হচ্ছে ডিএমই আর একটা হচ্ছে এফ এম ই। কাজে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, এবং এই দুইটা কোণের মধ্যে এই কোণটা আমরা বড়। আমরা জানি এই দুইটা কোণের মধ্যে এই কোণটা বড়। কাজে আমরা বলতে পারি ডিএমইটা হচ্ছে এফ এম ই থেকে বৃহত্তর। অবশ্যই তাহলে এটাকে 190 ডিগ্রি থেকে অর্থাৎ 1 সমকোণ থেকে বড় হতে হবে। কেন? কারণ এটা থেকে বড়। যেহেতু এটা থেকে বড়, তার মানে দুইটার সমান হচ্ছে 2 সমকোণ 180 ডিগ্রি। কাজে এটাকে অবশ্যই কী হতে হবে, এটা থেকে বড় হলে 190 ডিগ্রি থেকে বড় হতে হবে, অর্ধেকের চেয়ে বড় হতে হবে, তবে এইটা বড় হতে পারবে। আর আমরা জানি যে সমস্ত কোণগুলো 90 ডিগ্রি থেকে বড় হয়, 1 সমকোণ থেকে বড় হয়, তাকে বলা হয় স্থূলকোণ। কাজেই ডিএমই কোণটা হচ্ছে স্থূলকোণ। এবার আমরা 2 নম্বর প্রশ্নের গ নম্বর উত্তর নিয়ে আসব। 2 নম্বর প্রশ্নের গ নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো যে ই কিউ এফ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। আমরা প্রথমে আগে এইটার যে বহির্দিক খণ্ডক আছে, এই যে কিউ আছে, কিউ রিলেটেড প্রশ্ন এটা। কাজে আমাদের এখানে এই কোণটার বহির্দিক খণ্ডকের মানটাকে নির্ণয় করতে হবে। কাজে আমরা প্রথমে ডিইএফ কোণের যে বহির্দিক খণ্ডকটা আছে, ই কোণ এবং এফ কোণের বহির্দিক খণ্ডক, এটাকে অঙ্কন করে নিব। আমরা বলতে পারি, মনে করি ত্রিভুজ ডিইএফ এ ডিই এবং ডিএফ বাহুকে যথাক্রমে এ ও বি পর্যন্ত বর্ধিত করা হলো, অর্থাৎ ডিই বাহুকে এ পর্যন্ত এবং ডিএফ বাহুকে বি পর্যন্ত বর্ধিত করা হলো। ই এবং এফ বিন্দুতে উৎপন্ন বহিস্থ কোণ দুইটি সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কিউ বিন্দুতে মিলিত হয়েছে। ই কোণ এবং এফ কোণের বহির্দিক খণ্ডক দ্বয় পরস্পর কিউ বিন্দুতে মিলিত হয়েছে। কাজে আমাকে প্রমাণ করতে হবে যে এখানে কোণ চিহ্ন হবে ই কিউ এফ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। প্রথমে আমরা প্রমাণে দেখে নেব। প্রথমে আমরা ডিইএফ এ
ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান জানি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ ডি ই এফ এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এরপরে আমরা দেখব কোণ কিউ এফ ই এ, ত্রিভুজ কিউ ই এফ, ত্রিভুজ কিউ ই এফ এ, ত্রিভুজ কিউ ই এফ এই 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 ত্রিভুজটাতে এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কাজেই এই ত্রিভুজের 3টা কোণ হচ্ছে একটা ই কিউ এফ, ই কিউ এফ এই কোণটা, কিউ ই এফ, কিউ ই এফ এই কোণটা এবং কিউ এফ ই এই কোণটা সমান 180 ডিগ্রি। কিন্তু আমরা জানি কিউ ই এফ সমান কিউ ই এফ এইটা সমান হচ্ছে হাফ এ ই এফ, হাফ এ ই এফ। কেন? কারণ আমরা জানি এই সম্পূর্ণটার অর্ধেক হচ্ছে এই রেখাটা, এই জন্য আমরা বলতেছিলাম যে ই কোণের বহির্দ্বিখণ্ডক এইটা, কাজেই এই সম্পূর্ণ কোণটার অর্ধেক হচ্ছে এই কোণটুকু। এবং আমরা জানি যে এ ই এফ সমান এ ই এফ এইটা সমান হবে হচ্ছে ডি কোণ এবং এফ কোণ, ডি কোণ এবং এফ কোণ। কেন? কারণ আমরা জানি কোনো একটা কোণের আমরা জানি বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। কাজেই এ ই এফ একটা বহিস্থ কোণ, তার অন্তস্থ বিপরীত কোণ একটা হচ্ছে ডি কোণ আর একটা হচ্ছে এফ কোণ। ঠিক এই শর্তটাকে মেনটেন করে আমরা লিখতে পারি কিউ এফ ই কোণ সমান, কিউ এফ ই কোণ সমান এই কোণ সমান বি এফ ই কোণ, বি এফ ই কোণ। বি এফ ই কোণ অর্থ হচ্ছে এর দুইটা অন্তস্থ কোণের যোগফল, একটা ডি কোণ একটা ই কোণ। সরাসরি আমরা এই মানটা লিখব ডি কোণ প্লাস ই কোণ। এখন আমরা এই 2 নম্বরে যে মানটা পেয়েছিলাম এই সম্পূর্ণ মানটা এখানে লিখব, এই সম্পূর্ণ মানটা এখানে লিখলাম। লেখার পরে আমরা এই ই কিউ এফ কোণটাকে আমরা ঠিক রাখবো, আমাদের এইটার মান নির্ণয় করতে হবে। আর বাদ বাকি এই দুইটার মান আমরা এইখান থেকে মানটা সরাসরি ইউজ করে এখানে বসাই দেব। কিউ ই এফ সমান হাফ ডি কোণ প্লাস এফ কোণ আর কিউ এফ ই কোণ সমান হাফ ডি কোণ প্লাস ই কোণ। এখন হাফ যদি আমরা কমন নিই তাহলে ডি কোণ প্লাস এফ কোণ প্লাস ডি কোণ প্লাস ই কোণ। এখন আমরা যদি সাজায় লিখি ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ প্লাস এই পরবর্তী দুইটা আরেকবার লিখলাম যেহেতু 2বার আছে। এখন আমরা প্রথমে দেখেছিলাম ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান 180 ডিগ্রি, কাজে আমরা এখানে 180 ডিগ্রি বসাবো প্লাস ডি কোণ। এবার হাফ দ্বারা গুণ করব, হাফ দ্বারা 180কে গুণ করলে হবে 90 ডিগ্রি প্লাস হাফ দ্বারা ডিকে গুণ করলে হবে হাফ ডি সমান 180 ডিগ্রি। যেহেতু আমরা ই এফ ই কিউ এফ এর মান নির্ণয় করব এইটাকে রাখলাম প্লাস এই দুইটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে 180 বিয়োগ এই 90 হবে 90 ডিগ্রি মাইনাস এই প্লাস হাফটা হয়ে যাবে মাইনাস হাফ ডিকোণ, মাইনাস হাফ ডিকোণ এটাই প্রমাণিত। এবার চলে আসি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে। সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমে বলা হচ্ছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 এবং এ বি ইজ ইকুয়াল টু 16 হলে এ প্লাস বি এর মান কত? তো আমরা জানি দেওয়া আছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 আর এ বি ইজ ইকুয়াল টু 16 আর এ বির মানটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি যখনই কোনো রাশির ঋণাত্মক মান দেওয়া থাকে এবং ধনাত্মক মান নির্ণয় করতে হয় তখনই আমাদের এই বর্গের সূত্রের মান নির্ণয় সূত্র ইউজ করতে হয়। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা a মাইনাস বির জায়গায় 4 ইউজ করবো প্লাস 4 ইন্টু a বির জায়গায় 16, 4 এর উপর স্কোয়ার করলে হয় 16 প্লাস 4 ইন্টু 16 হয় 64। এই দুটাকে আমরা যদি যোগ করি, যোগ করলে মান আসে 18 মানে 80। এবার আমরা যদি a প্লাস বি, আমরা জানি আমাদের মান a প্লাস বি চাইছে a প্লাস বি হোল স্কোয়ারের 9, কাজে আমরা এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটাকে পক্ষান্তর করে দেবো। আমরা জানি স্কোয়ার যখন পক্ষান্তর হয়ে যায় তখন সেটা রুট হিসেবে ব্যবহৃত হয়, কাজে a প্লাস বি এখানে রুট হিসেবে হচ্ছে প্লাস মাইনাস রুট 80। এখানে প্লাস মাইনাসের বিষয়টা একটু জটিল একটা বিষয়। বিষয়টা এরকম যে যদি আমরা বলি যে 4কে রুট করলে হয় 2, তার অর্থ হচ্ছে 2কে 2বার গুণ করলে আমরা 4 পাই। এখন এই 2টা যদি আমরা ধনাত্মক হয়, ধনাত্মক 2টা 2কে গুণ করলেও 4 হয়, ঋণাত্মক 2টা 2কে গুণ করলেও 4 হয়। ঠিক এই জন্য যখনই কোনো কিছুর উপর রুট আসবে তখনই আমরা তার সামনে প্লাস মাইনাস 2টা ইউজ করব। তো প্লাস মাইনাস এবার 80কে যদি আমরা ভাঙাই 16 গুণন 4, 16-র উপর রুট করলে আসে 4 আর 5-এর উপর রুট করলে সেটাকে ভাঙানো যায় না, ভাঙলে একটা জটিল মান আসে, কাজে আমরা এইভাবে রাখবো। এবার চলে আসি 2 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 5 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো।
তো আমরা লিখলাম এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল টু 5, কিন্তু আমাকে আবার মান নির্ণয় করতে বলছে এক্সএস কিউব প্লাস 1 আপন এক্সএস কিউব। আমরা জানি এ কিউব প্লাস বি কিউব এই ধরনের রাশির মান নির্ণয় করতে হলে আমাদের প্লাস যুক্ত রাশির মান দরকার, কিন্তু এখানে মাইনাস যুক্ত রাশির মান আছে। কাজে আমরা 1 নম্বরে যেভাবে সমাধান করলাম সেভাবে আমরা এক্স মাইনাস 1 আপন এক্স থেকে এক্স প্লাস 1 আপন এক্স রাশির মানটা নির্ণয় করব। এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্র ইউজ করলাম, এক্স এক্স কাটা গেল, এক্স মাইনাস 1 আপন এক্সের মান 5, তারপর স্কোয়ার প্লাস 4, 5 এর উপর স্কোয়ার করলে আসে 25, 25 প্লাস 4, 25 আর 4 যোগ করলে আসে 29। অতএব আমরা জানি আমরা এক্স প্লাস 1 আপন এক্সের মান দরকার, এই স্কোয়ারটাকে তাই আমরা কী করব, পক্ষান্তর করে দিব। স্কোয়ারটাকে পক্ষান্তর করে দিলে 29 উপর রুট আসে, আমরা এই 29 রুটটাকে আর ভাঙাতে পারি না, কাজে এটাকে এভাবেই রাখবো। এখন আমরা আমাদের মেইন যে প্রদত্ত রাশি ছিল এক্সএস কিউব প্লাস 1 আপন এক্সএস কিউব, এটার মান নির্ণয় করব। আমরা জানি এটা কিন্তু সূত্রের মধ্যে হয় নাই, এটা সূত্রের মধ্যে করে নিতে হলে আমাদেরকে এক্সের উপর ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে এবং 1 আপন এক্সের উপর ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে, তাহলে হলো এ কিউব প্লাস বি কিউব। আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এ প্লাস বি এটার মান হচ্ছে রুট 29-এর উপর রুট মাইনাস এখানে 3, এটার মান হচ্ছে 29 রুট 29। এখন আমরা জানি 29-এর উপর রুট মানে 29 রুট 29 3 বার গুণ। যদি রুট 29 3 বার গুণ হয় তাহলে প্রথম একটা গুণকে আমরা সাইডে রাখবো, দুইটা রুট 29কে গুণ করলে হয় 29 রুটের উপর স্কোয়ার। আমরা জানি স্কোয়ার আর রুট সবসময় কেটে যায়, কাজে স্কোয়ার আর রুট কেটে যেয়ে 29 থাকবে, আর যে 29 রুটটাকে আমরা সাইড করে রেখেছিলাম 3টার একটা, সেটা সরাসরি বসবে। কাজেই কোনো কিছুর উপর যদি কিউব থাকে রুটযুক্ত, সেই সংখ্যাটার সাথে ওই সংখ্যার রুটটা বসে। -3 রুট 29, এই দুটো বিয়োগ করলে আসে 26 রুট 29। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নের উত্তরে। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ কিউব মাইনাস 21 এ মাইনাস 20কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে আমরা দেখতে পাচ্ছি এ কিউব মাইনাস 21 এ মাইনাস 20, এটাকে উৎপাদকে সরাসরি বিশ্লেষণ করা যায় না, কাজে এটাকে আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে বিশ্লেষণ করব। এটাকে আমরা ফাংশন অফ এর মান ধরে নিলাম, আর যদি এটার মান আমরা -1 ইউজ করি তাহলে দেখা যাচ্ছে এই জায়গায় -1 এর উপর কিউব মাইনাস 21 ইন্টু -1 মাইনাস 20, এই -1 এর উপর কিউব করলে আসে -1 মাইনাস মাইনাসে প্লাস 21 ইন্টু 1 21 মাইনাস 20। এখানে 21টা সামনে থাকবে, -1 আর -20কে যোগ করলে হয় -21, দুইটা বিয়োগ হয়ে 0 হয়ে যায়। এখানে আমরা পাইলাম এর মানটা -1 ধরে 0, কাজে আমরা লিখবো a সমান -1। এখন যদি পক্ষান্তর করি তাহলে -1 টাইপের শেষে হয় +1 সমান 0। যেহেতু আমরা এর একটা মান পাইছি, কাজেই a + 1টা হবে ফাংশন অফ a এর একটা উৎপাদক। আমরা ফাংশন অফ a লিখে তার মানটা লিখব। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ঘরটা ফাঁকা রাখতে হবে। ফাঁকা রাখার পর এই ঘরে আমাদের a + 1 3বার বসাইতে হবে, এটা ভাগশেষ উপপাদ্যের নিয়ম। আমরা 3বার ভাগশেষে এই a + 1টা বসাবো, কারণ আমরা একটা ভাগ উৎপাদক পাইছি। কাজে আমরা দেখব এই a কিউবকে এই a দিয়ে ভাগ করলে হয় a স্কোয়ার, এই a স্কোয়ারটার সামনে লিখবো। এখন a স্কোয়ার আর a গুণ করলে হয় a কিউব প্লাস, আর এর সামনে আছে প্লাস প্লাস, a স্কোয়ার আর 1 গুণ করলে হয় a স্কোয়ার। কিন্তু দেখতে পাচ্ছি এখানে a স্কোয়ার নাই, তার মানে আমাদের মানের সমতা করার জন্য এখানে -a স্কোয়ার যোগ করতে হবে। আমরা -a স্কোয়ার যোগ করলাম, এই দুটো কাটা যে এখানে মানের সমতা হয়ে গেল। এখন আমরা -a স্কোয়ার পর্যন্ত যেহেতু পাইছি, তার মানে এই -a স্কোয়ারকে আমরা a দ্বারা ভাগ করব, তাহলে আসে -a এখানে লিখলাম। এখন -a দিয়ে এটা গুণ করব, -a ইন্টু a -a স্কোয়ার -a ইন্টু +1 -a। এখানে দেখতে পাচ্ছি আমাদের -a নাই, কিন্তু -21a আছে। কাজে আমাদের এখানে -21a মেলানোর জন্য এখানে আমরা আরও -20a যোগ করে দিব, কাজে -20a পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল। এখন এই -20a কে আমরা a দিয়ে ভাগ করলে পাই -20, -20 দিয়ে যদি এটাকে আমরা আবার গুণ করে দিই তাহলে আসে -20 আর 1 গুণ করলে আসে -20। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা মিলে -21a আর এইটা হচ্ছে -20, মানের সমতা ঠিক আছে। এই তিনটা থেকে এবার আমরা a + 1 কমন নিব, থাকে a স্কোয়ার -a -20। এখানে দেখতে পাচ্ছি এই রাশিটা আবার মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে হয়, ঠিক আছে। কাজে আমরা এই 20টাকে যদি ভাঙাই এমন দুইটা সংখ্যা বের করব যেটা বিয়োগ করে এই -a মিলবে। কাজে 20কে ভাঙলে আমরা পাই 5, -5 আর +4 যদি আমরা যোগ করি আসে -1, এই যে -1 মিলে গেছে। কাজে লিখতে পারি a স্কোয়ার -5a + 4a -20। এখন আমরা এই দুটো থেকে a কমন নিলে a -5,
এই দুটো থেকে 4 কমন নিলে a-5, এই দুইটা থেকে a-5 কমন নিলে থাকে a+4। এইটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ এই রাশিটার। এবার 4 নম্বর প্রশ্নের উত্তরে চলে যায়। বলা হচ্ছে এক্স টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা এক্স টাকা হলে এক্স এর মান কত? তো এখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে মুনাফার হার আর সমান x% মানে x/100, আর মূলধন হচ্ছে পি সমান এক্স টাকা, আর এন হচ্ছে 4 বছরের জন্য। আমাদের সরল মুনাফা হচ্ছে এক্স টাকা। কাজে আমরা জানি আই সমান পি এন আর, আই এর জায়গায় হবে এক্স, পির জায়গায় এক্স ইন্টু এন এর জায়গায় হচ্ছে 4 প্লাস আর এর জায়গায় x/100। এবার এই এক্সটাকে যদি এখানে গুণ অবস্থায় আছে এই পাশে নিয়ে আসি, ভাগ হয়ে যায়, এই দুটো ভাগ করে আসে 1, আর এই পাশে থাকে 4x/100। তো এই মানটাকে এবার আমরা পক্ষান্তর যদি করি তাহলে এইটা সম্পূর্ণটা এই পাশে আসে আর এটা সম্পূর্ণটা এই পাশে যায়। 100 যদি আমরা একের সাথে গুণ করে দিই থাকে 100, আর এই 4x আছে, এই x রেখে আমরা 4কে ভাগ করে দিলে এই দুটো কেটে আসে 25, x এর মান হবে 25। এবার যদি আমরা পরের প্রশ্নে যাই, বলা হচ্ছে 1/p = √5 - 2 হলে p² এর মান নির্ণয় করো। আমরা প্রথমেই বলবো যে দেওয়া আছে 1/p = √5 - 2, কাজেই এইটাকে যদি আমরা বর্গগুণ করি এটার সাথে, এটা উপরে আছে এটার এই জায়গায়, আমরা এটাকে যদি পক্ষান্তর করি, এটা গুণ আছে এ পাশে এসে ভাগ হয়ে যাবে, এটা ভাগ আছে এ পাশে এসে গুণ হয়ে যাবে। এখন আমরা এটাকে এই পাশে লিখবো, এটাকে এই পাশে লিখবো। আমরা পাচ্ছি 1/√5 - 2। যদি আমরা √5 + 2 দিয়ে উপরে নিচে গুণ করে দিই তাহলে আমরা এই নিচের মানটাকে 1 করতে পারবো। কাজে আমরা √5 + 2 দ্বারা এখানে উপরে নিচে গুণ করে দেবো। আমরা জানি একই রাশি দ্বারা কোনো ভগ্নাংশকে উপরে নিচে গুণ করা যায়, মানের কোনো তারতম্য হয় না। এবার আমরা লিখতে পারি যে এইটা 1 দিয়ে এটাকে গুণ করে দিলে থাকে √5 + 2, আর নিচের এটা দেখা যাচ্ছে a + b * a - b সূত্র হচ্ছে, অর্থাৎ a² - b²। √5 এর উপর স্কোয়ার করলে আসে 5, -4 এর উপর 2 এর উপর স্কোয়ার করলে আসে 4, 5 - 4 = 1, কাজে এইটাকে 1 দিয়ে ভাগ করলে এইটাই হয়। এই রাশিটা লিখলাম। এখন করব আমরা বর্গ, p² সমান এইটা স্কোয়ার, উভয় পাশে আমরা বর্গ করে পাই। এখানে আছে √5 + 2 এর উপর স্কোয়ার, তাহলে এটা a আর এটা b, a + b হোল স্কোয়ার সমান a² + 2ab + b²। এখন √5 এর উপর স্কোয়ার করলে আসে 5, + 2 × 2 4 √5, + 2 এর উপর স্কোয়ার করলে আসে 4, 4 + 5 হয় 9, 9 + 4 √5, p² এর মান হবে 9 + 4 √5। এবার চলে আসি 3 নম্বর সৃজনশীল প্রশ্নে। এখানে বলা হচ্ছে উদ্দীপকে a + b + c = m, a² + b² + c² = n এবং a³ + b³ = p³। প্রথমে বলা হচ্ছে m = 0 হলে দেখাও যে a³ + b³ + c³ - 3ab = 0। কাজে এখানে আমরা যে পাচ্ছি a + b + c = 0 হবে। আমরা অ্যান্সার করে ফেলি। আমাদের দেওয়া আছে a + b + c = m এবং m = 0, তাহলে m এর জায়গায় হবে 0, তাহলে a + b + c = 0। এখন আমরা a + b কে রাখবো এবং c কে এ পাশে কনভার্ট করে দেবো, পক্ষান্তর করে দেবো, তাহলে a + b = -c। এখন যদি আমরা উভয় পাশে ঘন করি আমরা পাই a + b এর উপর কিউব সমান -3 এর উপর কিউব। এটাকে আমরা সরাসরি ঘনের যে একটা সূত্র আছে, সহজ সূত্র, সেটা হচ্ছে a³ + b³ + 3ab × a + b, এই সূত্র লিখবো এটার পরিবর্তে। আমরা ইচ্ছা করলে এখানে যে সূত্রটা লিখেছিলাম a³ + 3a² b + 3ab² + b³ এই সূত্র লিখতে পারি, কিন্তু এই সূত্র লেখার পরে এখানে আবার আমাদের 3 কমন নিতে হবে। কাজে আমরা সরাসরি এই সূত্রটাই লিখবো সমান -c³। এখন আমরা পাচ্ছি a³ + b³ + 3ab × এই ab এর যে মান আছে, ab এর মান হচ্ছে -c, -c ইউজ করলাম সমান -c³। এখন a³ + b³ আর এই যে -c³ আছে এটা পক্ষান্তর হয়ে যাবে +c³ সমান মাইনাস, কারণ এখানে +3ab আর -c, -3abc সমান 0, এটা প্রমাণ। এখন আমরা চলে আসি খ নম্বর প্রশ্নের উত্তরে। বলা হচ্ছে c = 0 হলে দেখাও যে m³ + 2p³ সমান 3mn। তো আমরা লিখব যে a + b + c = m, a² + b² + c² = n এবং a³ + b³ = p³। এখন যেহেতু আমাদের বলা হয়েছে যে
সি এর মানটা হবে 0, কাজে এখানে যেখানে যেখানে সি আছে সেখানে সেখানে আমরা 0টা ইউজ করব। কাজে আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস এই সির মানটা 0 সমান m, অতএব a প্লাস বি সমান m, এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু n, আমরা লিখবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সির মানটা 0 তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু n সমান, অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n। এখানে আমাদের যে বাম পক্ষ ছিল যে m কিউব প্লাস 2p কিউব, আমরা এই বাম পক্ষে মান বসে ডান পক্ষের মানটা নির্ণয় করব। তো এখানে দেখা যাচ্ছে m এর মান আমরা পাইছি a প্লাস বি তার উপর কিউব প্লাস 2 ইন্টু পি কিউবের মান পাইছি a কিউব প্লাস বি কিউব। আমরা যদি a প্লাস বি হোল কিউবটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে পাই a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, প্লাস এই 2 দিয়ে যদি আমরা a কিউব প্লাস বি কিউবকে গুণ করি আমরা পাই 2a কিউব প্লাস 2b কিউব। এখন আমরা একই ধরনের রাশিগুলোকে যোগ করব। এখানে দেখা যাচ্ছে a কিউব আর এখানে আছে 2a কিউব, আমরা যদি দুইটাকে যোগ করি পাই 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এখানে আছে b কিউব, এখানে আছে 2b কিউব। আমরা যদি এই দুটো রাশিকেও যোগ করি পাই 3b কিউব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো রাশির সাথে 3 কমন, কাজে আমরা 3টাকে কমন নিতে পারি, থাকে a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস b কিউব। এখন আবার আমরা এখানে ইচ্ছা করলে দুটো রাশি থেকে কমন নিতে পারি। দেখা যাচ্ছে এই দুটো রাশির মধ্যে a স্কোয়ার কমন যায়, আমরা লিখতে পারি a স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু a প্লাস বি, আর এখানে আমরা b স্কোয়ার কমনে লিখতে পারি a প্লাস বি। দেখা যাচ্ছে উভয় রাশির মধ্যে থেকে আবার a প্লাস বি কমন যায়, লেখা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কাছে আমরা 3 লিখলাম, আমরা জানি a প্লাস বির মান হচ্ছে m এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমরা এখানে পাইছি n, কাজে আমরা এখানে n লিখব, অথবা আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে চলে আসি। বলা হচ্ছে m ইজ ইকুয়াল টু 10 এবং m ইজ ইকুয়াল টু 38 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। আমরা প্রথমেই লিখে নিব যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু m এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু n, এবং m ইজ ইকুয়াল টু 10 আর n ইজ ইকুয়াল টু 38। তো আমরা প্রদত্ত রাশি পেয়েছি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করব a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র যেটা হয় বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এই তিনটাই হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে a স্কোয়ার এবং এখানেও a স্কোয়ার আছে, আমরা দুইটাকে একসাথে যোগ করে লিখতে পারি 2a স্কোয়ার, এখানে b স্কোয়ার এবং এখানেও b স্কোয়ার, আমরা দুইটাকে যোগ করে লিখতে পারি 2b স্কোয়ার, এখানেও c স্কোয়ার এখানেও c স্কোয়ার, এই দুইটাকে যোগ করে আমরা লিখতে পারি 2c স্কোয়ার, তারপরে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2cm। এখন আমরা এই তিনটা থেকে 2 কমন নিতে পারি, তাহলে হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস এখান থেকে আমরা মাইনাস 2 কমন নিলে থাকে ab প্লাস বিসি প্লাস cm। তারপরে আমরা 2 ইন্টু আমরা এইটার মান দেখেছিলাম n, এই যে এখানে আমরা দেখেছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু n, কাছে আমরা এই রাশিটার মান n ইউজ করব, এই মাইনাস চিহ্ন। তারপরে আমরা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্র থেকে জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কাজে আমরা সেই সূত্রটা সরাসরি এখানে ইউজ করব। তারপরে আমরা এই 2n মাইনাস আমরা জানি a প্লাস বি প্লাস সির মান হচ্ছে m এর ওপর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে n, এখানে n লিখেছি। তারপরে আমরা 2n এর মান বসাই দেব 2 ইন্টু 38 মাইনাস m স্কোয়ারের মান হচ্ছে 10 তার উপর স্কোয়ার মাইনাস 38, এখানে আমরা যদি গুণ করি তাহলে থাকে 76 মাইনাস 10 এর উপর স্কোয়ার করলে আসে 100 মাইনাস 38, এই দুটাকে যদি আমরা বিয়োগ করি মান আসে 62, 76 থেকে যদি 62 আমরা বিয়োগ করি আমাদের মান আসে 14, এটা অ্যান্সার। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর উত্তর করব। প্রথমে বলা হচ্ছে উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা যদি 31 এবং পরিসর যদি 90 হয় তাহলে সর্বোচ্চ সংখ্যা কত? আমরা জানি যে এখানে দেওয়া আছে উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 31 এবং পরিসর হচ্ছে 90, তাহলে সর্বোচ্চ সংখ্যা সমান হোয়াট?
আমরা পরিসরের সূত্র হতে পাই, আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে পরিসরের মান হচ্ছে 90 মাইনাস 1, এই প্লাস 1 টেপে শেষে হয়ে যাবে মাইনাস 1 সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যার মান হচ্ছে 31। এখন আমরা এই দুটাকে বিয়োগ করলে পাই 89, আর এখানে মাইনাস 31 টেপে পাশে এসে হয়ে যায় প্লাস 31 সমান সর্বোচ্চ সংখ্যা। আমরা পক্ষান্তর করলে পাই সর্বোচ্চ সংখ্যা সমান 89 প্লাস 31 সমান 120। এবার আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 1 থেকে শুরু করে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে কত? তো আমরা এখানে লিখতে পারি 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে 3 এর গুণিতক, 3, 6, 9, 12, 15, 18 এবং 21। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 7টা পদ আছে। তাহলে আমরা লিখতে পারি n সমান 7, যা একটা বিজোড় সংখ্যা। আমরা জানি মধ্যকের ক্ষেত্রে বিজোড় সংখ্যার সূত্র হয় n+1/2 তম পদ, n এর মান হচ্ছে 7। তার মানে লিখতে পারি 7+1/2 তম পদ, 8/2 তম পদ, 4 তম পদ। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 তম পদ হচ্ছে 12, কাজে আমরা লিখতে পারি যে এখানে মধ্যক হচ্ছে 12। এবার 3 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে চলে আসি। এখানে দেওয়া আছে 10 10 10 10 101 সংখ্যাগুলোর গড় কত? তো আমরা জানি যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সবগুলো সংখ্যার সমষ্টি হচ্ছে 6, আর মোট সংখ্যা হচ্ছে 11টি। আমরা জানি গড় হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি ভাগ সংখ্যাগুলোর সংখ্যা, কাজে 6/11 6/11 করলে আসে 0.55 প্রায়। যেহেতু মানটা আমাদের ভগ্নাংশে এসেছে বা দশমিকে এসেছে, কাজে আমরা এখানে প্রায় সংখ্যাটা বা কথাটা ইউজ করব। তারপরে যদি আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরে যাই, বলা হচ্ছে কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি, তাহলে শিক্ষার্থীদের গড় ওজন কত? তো আমরা লিখব যে দেওয়া আছে 30 জন বালকের গড় ওজন 52 কেজি। তাহলে মোটে 30 জন বালকের মোট ওজন হচ্ছে 52 গুণন 30 সমান 1560 কেজি। আবার 15 জন বালিকার গড় ওজন হচ্ছে 40 কেজি। তাহলে 15 জন বালিকার মোট ওজন হচ্ছে 40 গুণন 15 সমান 600 কেজি। তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে বালক 30 জন এবং বালিকা 15 জন সমান 45 জন, এবং মোট ওজন হচ্ছে বালকদের ওজন 1560 এবং বালিকাদের ওজন মাত্র 600 কেজি। এই দুটো যোগ করলে হচ্ছে 2160 কেজি। আমরা জানি গড় ওজন সমান মোট ওজন ভাগ মোট শিক্ষার্থী, কাজে মোট ওজন পেয়েছি এখানে 2160 ভাগ মোট শিক্ষার্থী হচ্ছে 45, দুইটা ভাগ করলে আসে 48 কেজি। এবার আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরে যাই। বলা হচ্ছে 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলোর প্রচুরক কত? তো আমরা এখানে দেখতে পাচ্ছি সংখ্যাগুলো লেখার পর লিখবো আমরা এই সকল সংখ্যাগুলোর মধ্যে 25 এবং 28 সর্বাধিক 2 বার করে আছে। আমরা জানি কোনো উপাত্তের মধ্যে যে সংখ্যা সর্বাধিক বার থাকে তাকে ওই উপাত্তের প্রচুরক বলে, কাজে নিম্নের প্রচুরক হবে 28 এবং 25। এবার চলে আসি সর্বশেষ 4 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। এখানে একটা ছক দেওয়া আছে, আর এখানে ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র লিখো। তো আমরা মধ্যক নির্ণয় সূত্র লিখব। আমরা জানি যদি উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হচ্ছে n+1/2 তম পদ। আবার যদি n জোড় সংখ্যক হয় অর্থাৎ পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যক হবে n/2 তম পদ, আর এখানে n হচ্ছে পদ সংখ্যা। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো সারণীতে আমাদের প্রাপ্ত নম্বর অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে এবং সংখ্যা মানে গণসংখ্যা দেওয়া আছে। তো আমরা প্রথমেই এখানে এরকম একটা সারণী তৈরি করে নেব, যেখানে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যার পাশাপাশি আমরা মধ্যমান লিখব এবং গণসংখ্যা গুণন মধ্যমানটা লিখব। তো এখানে আমরা মধ্যমানটা মান বের করব হচ্ছে এই দুইটার যোগফলকে 2 দিয়ে ভাগ করে। তো এই দুইটাকে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মানটা এরকম একটা মান আছে 55.5। এটার ক্ষেত্রে আসে 65.5, এটার ক্ষেত্রে 75.5 এবং এটার ক্ষেত্রে 85.5, 95.5। এখন আমরা গণসংখ্যা গুণন মধ্যমান অর্থাৎ এই 8 গুণন 55.5 করে এটা পাই, অনুরূপভাবে প্রত্যেকটা গুণ করে এই পরের রাশিগুলো নির্ণয় করব। এখানে আমরা পাচ্ছি মোট গণসংখ্যা হচ্ছে 50 জন,
আর গণসংখ্যা গুণন মধ্যমান হচ্ছে 3730। কাজে গাণিতিক গড়ের সূত্রে আমরা এই মানগুলো বসায় দিয়া আমরা মান পাবো 74.6। আচ্ছা, এরপরে আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো। কাজে আমরা এখানে আবার একটা ছক তৈরি করে নিব, সেটা হচ্ছে গণসংখ্যা আর মধ্যমান দ্বারা। কারণ আমরা জানি যে মধ্যমান বহুভুজ নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই মধ্যমানটার প্রয়োজনীয়তা হবে। আমরা লিখব ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি বর্গঘরকে 2 একক ধরে শ্রেণীর মধ্যবিন্দু এবং y অক্ষ বরাবর প্রতি বর্গঘরকে 1 একক ধরে গণসংখ্যা নিয়ে বহুভুজ অঙ্কন করা হলো। মূল বিন্দু 0 থেকে 45.5 পর্যন্ত সকল সংখ্যাগুলো বিদ্যমান বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে আমরা গণসংখ্যা ধরেছি আর এখানে আমরা ধরেছি মধ্যমান, আর এইগুলো হচ্ছে আমাদের ভাঙা চিহ্ন। এখানে 5, 10 এভাবে প্রত্যেকটা ঘর বাড়তে আছে, আর এখানে 2 ঘর সমান 1 ঘর সমান 2 ঘরের মান ধরা হয়েছে। কাজে আমরা এই গণসংখ্যা গুণন বহুভুজ, এখানে আমরা দেখতে পাচ্ছি 55-এর ক্ষেত্রে আমাদের গণসংখ্যা ছিল 8, 65.5-এর ক্ষেত্রে ছিল 10, আর 75.5-এর ক্ষেত্রে ছিল 15, 85.5-এর ক্ষেত্রে ছিল 12 এবং 95.5-এর ক্ষেত্রে ছিল 5। এই বিন্দুগুলো পরস্পর যোগ করে দিয়ে বহুভুজ অঙ্কন করেছি। এই ছিল আমাদের নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সমাধান। অন্যান্য অ্যাসাইনমেন্টগুলোকে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের নিচে দেখা লাল যে সাবস্ক্রাইব বাটন আছে, এই বাটনে প্রেস করে বেল আইকনে প্রেস করে দিয়ে সাথে থাকবে, তাহলে আমার এই চ্যানেলের পরবর্তী যে আপডেটগুলো আছে অবশ্যই আপডেটগুলো দেখতে পাবে।